শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পঞ্চম লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। বিগত ক্লাসগুলোতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করি সবাই তোমরা মনোযোগ সহকারে সেই পড়াগুলো দেখেছো এবং বাসায় সেগুলো নিয়ে স্টাডি করেছো। আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্র বই থেকে দ্বিতীয় অধ্যায়ের অংশ নিয়ে আলোচনা করব। লেকচার 5-এ আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে যা পাব তা হচ্ছে ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতি ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার বিভিন্ন বিশেষজ্ঞ বা বিভিন্ন মনীষীগণ বিভিন্ন সংখ্যক ব্যবস্থাপনার নীতি নিয়ে আলোচনা করেছেন। তবে হেনরি ফেল প্রদত্ত ব্যবস্থাপনার 14টি নীতি সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। তো ব্যবস্থাপনার যে 14টি নীতি রয়েছে সেই 14টি নীতির মধ্য থেকে আজকে আমরা 5টি নীতি নিয়ে আলোচনা করব। এই ব্যবস্থাপনার যে নীতিগুলো রয়েছে এই নীতিগুলো ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র বইয়ে আমরা যে অধ্যায়গুলো পাবো সেই অধ্যায়গুলোই কিন্তু ব্যবস্থাপনার যে নীতিগুলো সেই নীতিগুলো নিয়ে অনেক বেশি আলোকপাত করা হয়েছে। কারণ ব্যবস্থাপনার যে কার্যক্রম রয়েছে সে কার্যক্রমের মধ্যে এই ব্যবস্থাপনার নীতি যদি অন্তর্ভুক্ত না হয় তাহলে সে ব্যবস্থাপনার কাজগুলো পরিপূর্ণতা লাভ করে না। তা আমরা দেখে নিই আজকে আমরা যে 5টি ব্যবস্থাপনার নীতি নিয়ে আলোচনা করব সেই 5টি নীতি। দ্বিতীয় অধ্যায়ে ব্যবস্থাপনার নীতি সমূহ হেনরি ফেল প্রদত্ত যে 14টি নীতি রয়েছে সেই 14টি নীতির আমরা 5টি নীতি আজকে আলোচনা করব। তো আমরা দেখে নিই 5টি নীতি কি। কর্ম বিভাজন। 1 নম্বর আমরা পাচ্ছি কর্ম বিভাজন। 2 নাম্বার হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। তারপর 3 নম্বরে পাচ্ছি আমরা কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। 4 নাম্বার হচ্ছে আদেশের ঐক্য। আদেশের ঐক্য যাকে আমরা বলি আদেশের ঐক্যের নীতি। এবং 5ম নাম্বারে নির্দেশনার ঐক্য যাকে আমরা বলি নির্দেশনার ঐক্যের নীতি। তাহলে এই 5টি নীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সবাই মনোযোগ সহকারে এই নীতিগুলোর দিকে আলোকপাত করি। ব্যবস্থাপনার নীতির প্রথমে আমরা যেটা পাচ্ছি কর্ম বিভাজন। তাহলে কর্ম বিভাজন যাকে আমরা কার্য বিভাগের নীতিও বলতে পারি। কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি। তাহলে এই কর্ম বিভাজন বা কার্য বিভাগের নীতি কাকে বলে এই বিষয়টা আমরা আগে জেনে নিই। প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকেই ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। তাহলে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকে ব্যবস্থাপনায় কার্য বিভাজনের নীতি বলে। 1 নম্বর যেটা কর্ম বিভাজন বা কার্য বিভাজন। তাহলে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই কাজকে প্রয়োজন অনুযায়ী দেখা যাচ্ছে যে
বিভিন্ন বিভাগ থাকবে, বিভিন্ন উপবিভাগ থাকবে, বিভিন্ন ব্যক্তি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, যে প্রয়োজন অনুযায়ী যে এই ব্যক্তিকে দিয়ে এই কাজ করানো সম্ভব, বা এখন এই কাজটি সম্পাদন করতে হবে, অতএব যে এই কাজটি ভালো বুঝে তাকে আলাদাভাবে এই দায়িত্ব দিয়ে এই কাজটি করানো যেতে পারে, অথবা কাজটাকে সম্পূর্ণভাবে আলাদা করে কোনো দল বা কোনো ব্যক্তিকে সেই কাজটি করিয়ে দেওয়ার জন্য দায়িত্ব প্রদান করা। এর জন্য বলা হচ্ছে প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করার নীতিকে ব্যবস্থাপনা কার্য বিভাজনের নীতি বলে। তাহলে প্রতিষ্ঠানে যে ব্যক্তিগুলো থাকবে সেই ব্যক্তিগুলোকে অবশ্যই তার কাজ সম্পর্কে স্পষ্টভাবে ধারণা দিয়ে দিতে হবে যে এই কাজটি তোমাকে এই কাজটি করতে হবে। এটি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ একটি কাজ। যে কোনো ব্যবস্থাপনা কার্যে কর্ম বিভাজন বা কার্য বিভাগ এর প্রথম ও প্রধান পালনীয় নীতি। তাহলে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে নীতিগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে কর্ম বিভাজন বা কার্য বিভাজনের বিভাগের নীতি। একজন ব্যবস্থাপক অধস্তন জনশক্তি নিয়ে কাজ করে, এদের কাজ যদি ভাগ করে সেভাবে নির্দিষ্ট করে দেয়া না হয় তবে কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিবে। প্রত্যেকেই সহজ বা মর্যাদা সম্পন্ন কাজটি করতে চাইবে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে কি, কাজটাকে ভাগ করে যদি দেয়া না হয় তাহলে সবাই কাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে এবং এই ক্ষেত্রে মনোমালিন্য দেখা দিবে এবং কাজের যে সঠিক লক্ষ্য বা উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে না। অতএব কাজটাকে নির্দিষ্ট করে দেওয়াই ভালো, এটা প্রতিষ্ঠানের জন্য ভালো হবে এবং প্রতিষ্ঠানে কর্মরত যে কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তারাও বুঝতে পারবে যে আমার দায়িত্বটা কি এবং স্পষ্টভাবে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে এবং এর ফলে প্রতিষ্ঠান লাভবান হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম। 2 নাম্বার আমরা আসি। 2 নম্বরে হচ্ছে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। তাহলে কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। কর্তৃত্ব হচ্ছে দানের অধিকার। অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। অন্যদিকে দায়িত্ব হলো কি, জবাবদিহি করার বাধ্যবাধকতা। এই অধিকার ও বাধ্যবাধকতায় সমতা রক্ষার নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি বলে। তাহলে এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে একটু শুনি, কারণ এটা দায়িত্ব এবং কর্তৃত্ব এবং দায়িত্ব দুটির কথা বলা হয়েছে। তাহলে কর্তৃত্বটা কি আমরা আরেকবার দেখে নিই। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। কর্তৃত্ব হচ্ছে আমি আরেকজনকে দিয়ে কাজ করাতে পারবো এবং আরেকজনের উপর অধিকার খাটাতে পারবো, সেই ধরনের একটা ক্ষমতা। অন্যদিকে দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। দায়িত্ব হলো আমি যে দায়িত্বটা নিয়েছি কোনো কারণে দায়িত্বের অবহেলা হলে বা আমি দায়িত্বটা কিভাবে পালন করেছি সেই ক্ষেত্রে ঊর্ধ্বতনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, সেটাকে বলা হচ্ছে জবাবদিহিতা। এই অধিকার ও বাধ্যবাধকতায় সমতা রক্ষার নীতিকেই কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণ বলে। এই অধিকার ও বাধ্যবাধকতায়, তাহলে এই যে অধিকার রয়েছে এবং বাধ্যবাধকতা মানে দায়িত্ব রয়েছে, এই দুটার মধ্যে সমতা রক্ষা মানে সমান পর্যায়ে যাতে থাকে সেটাকেই বলা হচ্ছে সমতা রক্ষণের নীতি। মানে যা কর্তৃত্ব দেওয়া হয়েছে এবং যা দায়িত্ব দেওয়া হয়েছে দুটা যাতে সমান পর্যায়ে থাকে। কাউকে কর্তৃত্ব দেওয়া হলো বেশি কিন্তু দায়িত্ব দেওয়া হলো কম, অথবা দায়িত্ব দেওয়া হলো কম বেশি, কর্তৃত্ব দেওয়া হলো কম। তাহলে এই যে কম বেশি এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে কাজটি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। এই জন্য দায়িত্ব এবং কর্তৃত্ব দুটোটাই সমান তালে বা সমান পর্যায়ে দিতে হবে। এর ফলে কি হবে, যে কাজ করবে সে প্রয়োজন অনুযায়ী সে তার কর্তৃত্ব খাটাতে পারবে এবং সেই কর্তৃত্ব খাটিয়ে সে তার কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করে ঊর্ধ্বতনের কাছে সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবে। কোনো ব্যক্তির নিকট থেকে সঠিকভাবে কাজ পেতে চাইলে তাকে যেমনি কর্তৃত্ব ও দায়িত্ব বুঝিয়ে দিতে হয় তেমনি উভয়ের মধ্যে যাতে সমতা বজায় থাকে সেটিও নিশ্চিত করা আবশ্যক। একজনকে হিসাব নিরীক্ষার দায়িত্ব দিলে তাকে প্রয়োজনীয় খাতাপত্র ও হিসাব তলব করার কর্তৃত্ব প্রদান করা উচিত। তাহলে একজনকে বলা হলো যে তুমি হিসাব নিরীক্ষা সংক্রান্ত কাজ সম্পন্ন করবে, তাহলে এই ক্ষেত্রে সে প্রয়োজনে
প্রয়োজনে বিভিন্ন ধরনের খাতা, বিভিন্ন ধরনের কাগজপত্র এগুলো তলব করার বা এগুলো পরীক্ষা নিরীক্ষা করার অধিকারও তাকে দিতে হবে। অন্যথায় তার পক্ষে হিসাব নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে না। একইভাবে কর্তৃত্ব ও ক্ষমতা যদি অনেক বেশি থাকে কিন্তু সেই পরিমাণে কারো নিকট তাকে জবাবদিহি করতে না হয় তবে ব্যক্তি স্বেচ্ছাচারী হতে বাধ্য। অধিকাংশ ক্ষেত্রে স্বৈরাচারী নেতৃত্বে সৃষ্টি হওয়ার মূল কারণ এখানেই। তাহলে এই কথা দ্বারা আরেকবার দেখি, একইভাবে কর্তৃত্ব ক্ষমতা যদি অনেক বেশি থাকে, কর্তৃত্ব বা ক্ষমতা যাই বলি না কেন, এটা যদি বেশি পরিমাণে থাকে এবং জবাবদিহিতা যদি কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে কাজ করবে তার স্বেচ্ছাচারিতা বেড়ে যাবে এবং সে স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য দায়িত্ব ও কর্তৃত্বের মধ্যে সমতা থাকতে হবে। দায়িত্ব যদি দেয়া হয়, কর্তৃত্ব দেয়া যদি না হয়, তাহলে সেই ব্যক্তি দুর্বল হয়ে পড়বে, কারণ সে দায়িত্ব পালন করতে যে কর্তৃত্ব মানে কারোর উপর অধিকার খাটিয়ে কোনো কিছু আদায় করতে পারবে না। আবার অন্যদিকে যদি কারো অধিকার বেশি হয়ে যায় বা কর্তৃত্ব বা ক্ষমতাটা বেশি প্রয়োগ করে ফেলে, সেই ক্ষেত্রে জবাবদিহিতা কম থাকে, তাহলে সে আবার স্বৈরাচারী হয়ে যাবে। অতএব দায়িত্ব এবং কর্তব্য দুটি সমপর্যায়ে অবস্থান করতে হবে, তাহলেই একমাত্র প্রতিষ্ঠানে যে ব্যবস্থাপনার যে দায়িত্ব কর্তৃত্বের নীতি সেটা সমপর্যায়ে অবস্থান করতে সম্ভব হবে। তাহলে আমরা শিখলাম কর্মবিভাজন। কর্মবিভাজন মানে কাজগুলোকে ভাগ করিয়ে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কাজগুলোকে ভাগ করে দেয়া, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে কাজগুলোকে প্রয়োজন অনুযায়ী ভাগ করে দেওয়ার নামই হচ্ছে কর্মবিভাজন। দ্বিতীয় পর্যায়ে আমরা শিখলাম কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব এবং দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার আর দায়িত্ব হলো জবাবদিহিতা। তাহলে এই যে কর্তৃত্ব এবং দায়িত্ব এটা অবশ্যই সমপর্যায়ে থাকতে হবে। আমরা শিখলাম কি, কর্তৃত্ব হচ্ছে সে অন্যের উপর অধিকার খাটাতে পারবে। এখন অধিকার যদি বেশি হয়ে যায় এবং জবাবদিহিতা যদি কম থাকে, তাহলে সে স্বৈরাচারী হয়ে যাবে। আবার যদি তার কর্তৃত্ব না থাকে কিন্তু দায়িত্ব থাকে, শুধুমাত্র জবাবদিহিতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে দুর্বল হয়ে পড়বে। অতএব স্বৈরাচারী বা দুর্বল দুটোটাই প্রতিষ্ঠানের জন্য খুবই খারাপ দিক বয়ে নিয়ে আসবে। অতএব তাকে অবশ্যই কি করতে হবে, দায়িত্ব এবং কর্তৃত্ব সমপর্যায়ে যাতে পেতে পারে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আমরা তাহলে শিখে নিলাম কর্মবিভাজন এবং কর্তৃত্ব ও দায়িত্বে সমতা রক্ষণের নীতি। তৃতীয় নাম্বারে আমরা চলে আসি। তৃতীয় নাম্বার হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। তৃতীয় নম্বরে আমরা পেয়েছি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। তাহলে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি কাকে বলে আমরা দেখে নিই। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে, এই বিষয়ক নীতিকে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলে। মনোযোগ দিয়ে আরেকবার আমরা শুনি। প্রতিষ্ঠানে কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে, মানে প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত থাকে, অর্থ বিষয়ক সিদ্ধান্ত, উৎপাদন বিষয়ক সিদ্ধান্ত, বিক্রয় বিষয়ক সিদ্ধান্ত, তারপর প্রতিষ্ঠানের পরিকল্পনা বিষয়ক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ক নীতিকে কেন্দ্রীয়করণ ও বিকেন্দ্রীকরণের নীতি বলে। আরেকটু স্পষ্টভাবে আমরা জেনে নিই। যদি এরূপ সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা ব্যবস্থাপনার উপরি পর্যায়ে সংরক্ষণ করা হয়, তাকে কেন্দ্রীকরণ বলে। যে এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রতিষ্ঠানের যারা ঊর্ধ্বতন রয়েছেন বা নীতি নির্ধারক রয়েছেন তারাই ঠিক করবেন, তাহলে সেটাকে বলা হয় কেন্দ্রীয়করণ। মানে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ বা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব যদি উচ্চ পর্যায়ে অবস্থান করে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, সেটাকে আমরা বলবো কেন্দ্রীকরণ।
অন্যদিকে এরূপ ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়া হলে তাকে বিকেন্দ্রীকরণ বলে। তাহলে এই যে কাজ বা দায়িত্ব, এটা যদি নিচের পর্যায়ে যারা অবস্থান করে থাকে তাদের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। তাহলে আমরা কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ সহজ ভাষায় শিখে নিলাম। আরেকবার দেখি, প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যদি বা কোনো কাজ করার ক্ষমতা উচ্চ পর্যায়ের অবস্থান করে থাকে তাহলে সেটাকে বলা হয় কেন্দ্রীকরণ। আর যদি এরূপ ক্ষমতা নিচের পর্যায়ের ব্যবস্থাপকদের হাতে থাকে তাহলে সেটা হয়ে যায় বিকেন্দ্রীকরণ। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের দ্বারা কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সেটাকে বলা হয় কেন্দ্রীকরণ। আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের দ্বারা কোনো কাজ বাস্তবায়িত হলে বা কোনো সিদ্ধান্ত তৈরি হলে সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। এক কথায় আমরা শিখে নিলাম। একটা প্রতিষ্ঠানের জন্য সম্পূর্ণ কেন্দ্রীকরণ এবং সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ কোনোটি লাভজনক নয়। মানে পুরোপুরি কেন্দ্রীকরণ হবে বা পুরোপুরি বিকেন্দ্রীকরণ হবে, এটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক বা সফল কাম হতে পারে না। সম্পূর্ণ কেন্দ্রীকরণ অধস্তনদের গুরুত্ব হ্রাস করে, ফলে তাদের ক্ষমতা ও আগ্রহ হ্রাস পায়। অন্যদিকে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলে ঊর্ধ্বতন অধস্তনদের উপর কর্তৃত্ব হারায়। তাহলে দেখা যাচ্ছে যদি কেন্দ্রীকরণ হয় তাহলে নিম্ন পর্যায়ে যারা আছে ব্যবস্থাপক তারা কাজে আগ্রহ হারিয়ে ফেলে। তারা চিন্তা করে যে আমাদের কোনো এখানে সিদ্ধান্ত বাস্তবায়ন করা বা সিদ্ধান্ত প্রদান করার কোনো ক্ষেত্র নেই, কারণ উপরের পর্যায়ে যারা আছে তারাই শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারে। আবার বিকেন্দ্রীকরণের বিষয়টা আবার এরকম হয়ে যায় যে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা যদি সবসময় সিদ্ধান্ত নিতে থাকে তাহলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের কর্তৃত্ব হ্রাস পেয়ে যায়। তারা তাদের যে একটা ক্ষমতা বা তাদের যে একটা অধিকার সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। অন্যদিকে সম্পূর্ণ বিকেন্দ্রীকরণ করা হলেও ঊর্ধ্বতন অধস্তনদের উপর কর্তৃত্ব হারায়। তাই প্রতিষ্ঠানের উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপর স্তরে এবং কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভার পর্যায়ক্রমে ব্যবস্থাপনার নিচু স্তরে প্রদান আবশ্যক। আরেকবার দেখি আমরা, তাই প্রতিষ্ঠানের উভয়ের মধ্যে ভারসাম্য রক্ষা, তাহলে কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীকরণ কোনোটা যাতে কম বেশি না হয়, ভারসাম্য মানে সমপর্যায়ে যাতে অবস্থান করে। তাহলে সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপর স্তরে এবং তাহলে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো আমরা উচ্চ পর্যায়ের মানে কেন্দ্রীয়করণের মধ্যে রাখতে পারি, এবং যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে নিচু স্তরের ব্যবস্থাপক মানে হচ্ছে বিকেন্দ্রীকরণের উপর এই দায়িত্ব দেওয়া যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের শৃঙ্খলা রাখা হবে। প্রতিষ্ঠানে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক বা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক, সবাই সন্তুষ্ট থাকবে এবং প্রতিষ্ঠানের কেন্দ্রীয় এবং বিকেন্দ্রীকরণের মধ্যে একটা সমতা রক্ষা হবে। প্রতিষ্ঠান সফলতার মুখ দেখতে পাবে। এটা হেনরি হল প্রদত্ত কেন্দ্রীয়করণ এবং বিকেন্দ্রীকরণের নীতি। তাহলে কেন্দ্রীয়করণ আরেকবার দেখে নিই। কেন্দ্রীয়করণ হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করলে সেটাকে বলা হয় কেন্দ্রীয়করণ, আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা যদি কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে সেটাকে বলা হয় বিকেন্দ্রীয়করণ। এক কথায় আমরা বলতে পারি। তাহলে 3 নাম্বার শিখলাম। এবার আমরা চলে আসি 4 নাম্বারে, আদেশের ঐক্য। আদেশের ঐক্য, একজন কর্মীর আদেশকর্তা হবেন একজন। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা, একজন কর্মীকে একজনই আদেশ দিবেন। এরূপ হওয়ার বিষয়টি নিশ্চিতকরণের নীতিকে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতি বলে। তাহলে একজন কর্মীকে একজন ব্যক্তি কি করবে? আদেশ প্রদান করবে। এই বিষয়টা নিশ্চিত করার নামই হচ্ছে আদেশের ঐক্য নীতি। অর্থাৎ কোন অধস্তন একজন ঊর্ধ্বতন এর নিকট থেকে সরাসরি আদেশ লাভ করবে এবং তার কাজের জন্য ওই ঊর্ধ্বতনের নিকট জবাবদিহি করবে। তাহলে একজন ঊর্ধ্বতন থাকবেন, তার উপরস্থ ব্যক্তির কাছেই সে মানে তার ঊর্ধ্বতনের কাছেই সে একমাত্র জবাবদিহি করবে, বিভিন্ন ব্যক্তির কাছে নয়। কখনো একাধিক ব্যক্তির নিকট থেকে আদেশ লাভ বা এভাবে জবাবদিহি করবে না। ধরা যাক প্রতিষ্ঠানের 5 জন ফোরম্যান ক নামক একজন সুপারভাইজারের অধীন। এক্ষেত্রে উক্ত 5 জন ফোরম্যানের প্রত্যেকে একক আদেশ হলেন ক। তাহলে 5 জন ফোরম্যান মানে 5 জন কর্মী রয়েছে, 5 জন কর্মীকে একজন ঊর্ধ্বতন কি করে থাকেন? নির্দেশনা দিয়ে থাকেন, মানে একজন আদেশ প্রদান করে থাকেন। তাহলে এই ক্ষেত্রে উক্ত প্রত্যেক
ফোরম্যান মানে প্রত্যেক কর্মী তাদের অধস্তন শ্রমিকদের কাজের জন্য কয়ের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। যদি 5 জন হয়, 5 জনকে যদি একজন ঊর্ধ্বতন আদেশ করে থাকেন, সেই একজন ঊর্ধ্বতনের কাছে সেই 5 জনই জবাবদিহি করবে। এর ফলে কি হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে এবং সেই আদেশের একটা ঐক্য মানে আদেশের মধ্যে একটা মিল থাকবে। 5 জনকে একই ধাঁচের আদেশ দেওয়া হয়েছে, 5 জনকে ভিন্ন ধাঁচের নয়, এবং 5 জন একজন ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করবে। তাহলে আদেশের ঐক্য নীতি আমরা শিখে নিলাম যে একজন কর্মীর আদেশদাতা একজনই হবেন, একজন কর্মীর আদেশদাতা একজনই হবেন। তবে এই ক্ষেত্রে আরো একটা বিষয় হচ্ছে, একজন আদেশদাতা যে কয়জনকেই আদেশ প্রদান করেন না কেন, 5 জন হোক 10 জন হোক, সেই 5-10 জনের আদেশদাতা একজনই হবে। মোট কথা, প্রতিষ্ঠানে যে আদেশ প্রদান করবেন, যিনি আদেশপ্রাপ্ত হবেন, যার উপর আদেশ পড়বে, সে অবশ্যই একজন ঊর্ধ্বতনের কাছেই জবাবদিহি করবে। হতে পারে সেই ঊর্ধ্বতনের আন্ডারে 5 জন হতে পারে, 10 জন হতে পারে, 50 জন হতে পারে, সবাই সেই একজন ঊর্ধ্বতনের কাছেই কি করবে, জবাবদিহি নিশ্চিত করবে। তাহলে এক কথা শিখে নিলাম, একজন কর্মীর আদেশদাতা হবেন একজন। তাহলে এটা সহজে আমাদের শেষ হয়ে গেলে পরবর্তীতে আমরা আসি নির্দেশনার ঐক্য। আদেশের ঐক্যের পরে আমরা শিখবো কি, নির্দেশনার ঐক্য। উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে। তাহলে আরেকবার দেখি, উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে মানে আগের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকে ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে। তাহলে একটা সুন্দর বিষয়, নির্দেশনার ঐক্য। আগে যেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল, এখন বর্তমানে যে নির্দেশনাটা তৈরি করা হবে, সেই আগের নির্দেশনার সাথে মিল রেখেই বর্তমান নির্দেশনা তৈরি করতে হবে, আর এটাকেই বলা হচ্ছে নির্দেশনার ঐক্য। তাহলে আরেকবার দেখি, উদ্দেশ্য অর্জনের জন্য পূর্ব নির্দেশনার সাথে, পূর্ব মানে আগের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা তৈরি করার নামই হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি বা নির্দেশনার ঐক্যের নীতি। একটা সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়ে থাকে। ধরা যাক, প্রতিষ্ঠানে কিছু যোগ্য বিক্রয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এই জন্য বিজ্ঞপ্তি তৈরি, পত্রিকায় প্রেরণ, আবেদনপত্র জমা গ্রহণ, আবেদনপত্র বাছাই, নিয়োগ পরীক্ষার কার্ড ইস্যু, পরীক্ষা অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপককে সংশ্লিষ্ট অধস্তনদের ধারাবাহিক নির্দেশনা দিতে হবে। এক্ষেত্রে যদি তিনি একবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়ে পরে আবার সেখান থেকে সরে এসে বিজ্ঞপ্তি লিখে দেয়ালে টাঙানোর নির্দেশ দেন, তারপর পরীক্ষা কিভাবে নেওয়া হবে এই বিষয়ে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল না রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করেন, তবে স্বভাবতই উদ্দেশ্য অর্জন বাধাগ্রস্ত হবে এবং এতে ঊর্ধ্বতন সম্পর্ক পদস্থদের মনে খারাপ ধারণা জন্মাবে। তাহলে এখানে কি বলা হচ্ছে যে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা তৈরি করা। তাহলে আগে একভাবে নির্দেশনা দেওয়া হলো যে প্রতিষ্ঠানের জন্য এই কাজগুলো এইভাবে আসবে, যে প্রতিষ্ঠানের প্রথম বিজ্ঞপ্তি প্রদান করা হবে, তারপর যারা কর্মী হিসেবে এখানে আসতে চায় তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করে সেখানে বাছাই প্রক্রিয়া হবে, মৌখিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, তারপর চূড়ান্তভাবে যাচাই বাছাই করে তাকে নিয়োগ প্রদান করা হবে, এই কথাটা বলা হলো, এবং পত্রিকার মাধ্যমে ছাপিয়ে এই বিজ্ঞপ্তিটা প্রদান করা হবে। এটা আগের যে নির্দেশনা ছিল পূর্ববর্তী সেটা করা হলো। পরবর্তীতে এসে আবার হঠাৎ কোনো কথা না বলি এটাকে যদি বিষয়টাকে পুরোপুরি পরিবর্তন করা হয়, তাহলে সেক্ষেত্রে কর্মীরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের নির্দেশনা ব্যাহত হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে যেইভাবে নির্দেশনা পূর্বে তৈরি করা হচ্ছে সেই নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা তৈরি করতে হবে, আর সেটাকেই বলা হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। তাহলে নির্দেশনা ঐক্য নীতি হচ্ছে পূর্ববর্তী নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা তৈরি করার নামই হচ্ছে নির্দেশনার ঐক্য নীতি। তাহলে আমরা ব্যবস্থাপনার 5টি নীতি আজকে শিখলাম। আমরা আরেকবার একটু দেখে নিই ব্যবস্থাপনার 5টি নীতি।
তাহলে ব্যবস্থাপনা 5টি নীতি আমরা আজকে শিখলাম লেকচার 5 এসে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ব্যবস্থাপনার যে 14টি নীতি রয়েছে হেনরি ফেল প্রদত্ত সেই 14টি নীতির থেকে আমরা 5টি নীতি আমরা করে নিলাম। এটা যে ধারাবাহিকভাবে পড়তে হবে এরকম না, নীতিগুলো আমাদের জানা রাখা ভালো, এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। যদি না জানি তাহলে ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক ধারণা আমাদের তৈরি হবে না। তাহলে আমরা 1 নম্বরে শিখলাম যে কর্ম বিভাজন বা কাজগুলোকে ভাগ করে দেয়া, প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যক্তিগুলোর মধ্যে কাজ ভাগ করে দেওয়ার নামই হচ্ছে কর্ম বিভাজন। তারপর হচ্ছে 2 নম্বর কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব হচ্ছে ক্ষমতা এক ধরনের, যে অন্যের উপরে যাতে আমি সেটা প্রয়োগ করতে পারি, আর দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা। তাহলে এই যে ক্ষমতা এবং জবাবদিহিতা দুটা সমান পর্যায়ে থাকতে হবে। যদি ক্ষমতা বেশি হয় তাহলে সে কি হবে, ক্ষমতা বেশি হয় এবং দায়িত্ব কম থাকে, মানে জবাবদিহিতা কম থাকে, তাহলে সে স্বেচ্ছাচারী হয়ে যাবে এবং স্বৈরাচারী মনোভাব তৈরি হবে। আবার অপর ক্ষেত্রে যদি দায়িত্ব বেশি থাকে, কর্তৃত্ব বা ক্ষমতা দেয়া না হয়, তাহলে সেক্ষেত্রে দুর্বল হয়ে যাবে এবং প্রতিষ্ঠানে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না। 3 নম্বরে আসি কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি। কেন্দ্রীকরণ আমরা শিখলাম ঊর্ধ্বতন কর্তৃক, মানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা কোনো কাজ সম্পূর্ণ করলে বা সিদ্ধান্ত গ্রহণ করলে সেটাকে বলা হয় কেন্দ্রীকরণ। আর উচ্চ পর্যায় থেকে বাস্তবায়িত না হয়ে পরবর্তী স্তরের, মানে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকরা যদি কোনো কাজ বাস্তবায়ন করে থাকেন সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণের নীতি। তাহলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হলে সেটা হচ্ছে কেন্দ্রীকরণের নীতি, আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের দ্বারা কোনো কাজ তৈরি হলে সেটাকে বলা হয় বিকেন্দ্রীকরণের নীতি। তারপরে আমরা শিখলাম আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য, তাহলে আদেশদাতা হবেন একজন কর্মীর আদেশদাতা হবেন একজন, আর এই ক্ষেত্রে যে নীতি প্রতিষ্ঠিত হয় সেটাকে বলা হয় আদেশের ঐক্য নীতি। 5 নম্বরে আজকে আমরা সর্বশেষ যেটা শিখলাম নির্দেশনার ঐক্য। তাহলে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল রেখে যে নির্দেশনা তৈরি করা হয় সেটাকে বলা হয় নির্দেশনার ঐক্য নীতি। তাহলে আজকে আমরা শিখে নিলাম ব্যবস্থাপনার 5টি নীতি। আমি আরেকটু তোমাদের অতিরিক্ত একটু বিষয় ধারণা দিয়ে দিই। পরবর্তী লেকচার 6 এসে আমরা যে পড়াগুলো পড়বো সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। ব্যবস্থাপনার 5টি নীতির পরবর্তীতে আমরা 6, 7, 8, 9 এবং 10 এই যে পরবর্তী 5টি নীতি কি পড়বো সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিই। 5টি নীতি শুধু মুখে বলে দিই, তোমরা যাতে বাসায় এগুলো অ্যাডভান্স একটু পড়ে নিতে পারো, পরবর্তী ক্লাসে আমি এটা ব্যাখ্যা দিব। তাহলে লেকচার 6 এসে আমরা বলবো সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, জোড়াময় শিকলের নীতি, নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলার নীতি, এবং 10 নম্বরে এসে বলবো পারিশ্রমিকের নীতি। আরেকবার দেখি, সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি, জোড়াময় শিকলের নীতি, নিয়মানুবর্তিতার নীতি, শৃঙ্খলা নীতি, এবং 10 নম্বরে এসে বলবো পারিশ্রমিকের নীতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পড়াগুলো মনোযোগ সহকারে শুনেছো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।